কারখানা বন্ধের জেরে নীলফামারীতে ইপিজেডের সংঘর্ষে এক শ্রমিক নিহত, আহত অনেকে। ক্ষতিপূরণের আশ্বাস ইপিজেড কর্তৃপক্ষের। হবিগঞ্জে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। 6 ঘন্টা পর অবরোধ তুলে নিল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চবিতে সংঘর্ষের ঘটনায় মামলা। রাকসুতে নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ঘোষণা। এবং কক্সবাজারে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, আটক 3। গাজীপুরেও তোপের মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আহত 2। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সাথে পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক। সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পুরো ইপিজেড এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিনের শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরপর সোমবার এভারগ্রিন কোম্পানি বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এরই জের ধরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় কোম্পানির শ্রমিকরা। এ সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাবিব ইকু পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। ইপিজেডের নিয়ন্ত্রণ নিতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সবাই আসছে, গেট বন্ধ করে দিয়েছে, বন্ধভাবে আন্দোলন করতেছে। অনেকগুলো কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। আমার স্বামীর আগে নিয়ে যা আমি ডাকে নিয়ে আমি বাসা যাব, পরে ওই যাওয়ার পরে শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়ে যায়। ইপিজেডের নিয়ন্ত্রণ নিতে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনীর সদস্যরা। এরপর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যদি ফুটেজগুলো দেখেন আশেপাশে, এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিক অসন্তোষের সার্বিক পরিস্থিতি নিয়ে ইপিজেড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন জেলা প্রশাসক, সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কোনো শ্রমিক প্রতিনিধি না থাকায় আলোচনা করা যায়নি। আগামী বুধবার আবারও আলোচনায় বসবে প্রশাসন। আমাদের যে দাবি দাওয়াগুলো আমরা একটু পর্যালোচনা করে দেখেছি, যে দাবিগুলো যেগুলো যৌক্তিক সেগুলো প্রতিষ্ঠান বলেছে সেগুলো অচিরেই তারা বাস্তবায়ন করবে, আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আর এই একটি তদন্ত কমিটি ইপিজেড থেকে করে দিচ্ছে, খুব শীঘ্রই এগুলো ফাইন্ড আউট করবে যে এগুলোর মধ্যে ম্যানেজমেন্টের কি ত্রুটি আছে কিনা। এদিকে সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে 5 ঘন্টা পর যান চলাচল শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইপিজেডের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গেছে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা চলাচল নিয়ে বিরোধের জেরে 4 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক। দুপুরে উপজেলার দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর সড়কে এই সংঘর্ষ ঘটে। নিহতের নাম সাব্বির হোসেন। তিনি রাধাপুর গ্রামের আব্দুর রৌফের ছেলে। পুলিশ জানায়, সিএনজি চলাচলের রুট ও পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাতে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকিং করে রাধাপুর, দীঘলবাগ, বাঁকুড়া এবং করিমপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নিহত হয় সাব্বির হোসেন। আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিঃশর্ত আলোচনার আশ্বাসে 6 ঘন্টা পর অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর আব্দুল আলিমের আহ্বানে সাড়া দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর খুলে দেওয়া হয় বিভিন্ন ভবনের তালা। স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটের রেল চলাচল। এর আগে দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের শাখা অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে কোষাধ্যক্ষের কার্যালয়েও তালা লাগিয়ে দেওয়া হয়। এতে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আর্থিক কার্যক্রম। একই সঙ্গে রেল লাইন অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। এতে বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ তুলে নিলে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে এবং হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে, এমনকি হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই। একাডেমিক কাউন্সিল সেখানে প্রায় 350-এর মতো শিক্ষক ছিল, তারা যেটি ভালো মনে করেছে সেটি কিন্তু করেছে আসলে, এবং ছাত্রদের যে মূল যেটি দাবি ছিল কম্বাইন্ড যে বিষয়টি, এটা কিন্তু নিয়ে আসছে। আর যে বিষয়টা আছে, ওরা এখন যে আন্দোলনগুলো করছে, আলোচনা তো হতেই হবে, আসলে আলোচনার মাধ্যমে তো সবকিছু ফলপ্রসূ হবে। কিন্তু এখন তো বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, অফিসিয়ালি ছাত্র সিন্ডিকেট করতে সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 800 থেকে 1000 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া পরবর্তী করণীয় নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন, সেই সঙ্গে জানাবেন সিন্ডিকেট সভায় কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কোনো বিষয়ে জানতে পেরেছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন যে সংঘর্ষের আজ দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে এসে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 95 জনের নাম উল্লেখ করে একই সাথে 800 থেকে 1000 জনকে অজ্ঞাতনামা আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার প্রশাসন নিরাপত্তা যিনি দায়িত্বে আছেন আব্দুর রহিম। এবং এর মধ্য দিয়ে খানিকটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কেননা আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষছেন, কারণ তারা যথাসময়ে ব্যবস্থা না নেওয়ার কারণে ছোট্ট একটি ঘটনা বড় ঘটনায় রূপ নিয়েছে, শত শত শিক্ষার্থী আহত হয়েছে। তবে তাদের দাবি কিন্তু এখনও শেষ হয়নি। আমরা দেখেছি দুপুরে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট তারা সংবাদ সম্মেলন করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে, তাদের অবহেলার কারণে এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে, এবং এর দায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডিকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে, এমন দাবি তুলে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। আর আপনি যেমনটি বলছিলেন যে সিন্ডিকেটের সভা চলছে, এখনো পর্যন্ত কিন্তু সেই সভা চলছে। সভা শেষ হলে পরে আমরা জানতে পারবো। তবে যতটুকু আমরা আঁচ করতে পেরেছি যে গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটি আসলে নিরসনের জন্য হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। কিভাবে নিরসন করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। তো এ ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে ঘটনার পরবর্তীতে সর্বশেষ অবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। বিকেল 4টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম উত্তোলনের এবং দাখিলের সময় সীমা আরও একদিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়। নতুন তফসিল অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করতে পারবে। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, নির্বাচনের তারিখ 25 সেপ্টেম্বর ঠিক রেখে তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে। তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে 6 বার এবং নির্বাচনের তারিখ পেছানো হয়েছে 2 বার। এখন পর্যন্ত বিভিন্ন পদে 419 জন, রাকসুতে 343 জন, সিনেটে 76 জন মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। 2024-25 সেশনের শিক্ষার্থীবৃন্দ, তাদের সামনে রাকসু নির্বাচনটি এসে গেছে 25 তারিখ। সেই শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে 17ই আগস্ট।
তাদের একটি দাবি ছিল এবং এটি বলাচলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি এবং বলাচলে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আমাদের রাকসুর এই পুনর্বিন্যস্ত তফসিল আপনাদের সামনে আমরা ঘোষণা করছি। সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে নির্বাচনী তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হলো। সেটা হলো মনোনয়নপত্র বিতরণ ৩/৯/২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল ৪/৯/২০২৫ এবং ৭/৯/২০২৫ বৃহস্পতিবার ও রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা। কক্সবাজার শহরের বাকখালী নদীর তীর দখলমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান থেকে ৫০ থেকে ৬০ একর জমির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। অভিযানের সময় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দখলদারদের ছোড়া ইটের টুকরায় আহত হন এক পুলিশ সদস্য। মন্তোষ বেদজ্ঞের তথ্য এবং মোহাম্মদ রাসেলের ছবিতে বিস্তারিত। কক্সবাজার শহরের বাকখালী নদীর তীর দখলমুক্ত করতে একে একে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। অভিযানের শুরুতেই বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী। দখলদারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন এক পুলিশ সদস্য। স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের দখলে থাকা ৫০ থেকে ৬০ একর জমি উচ্ছেদে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ি দিয়ে পথ আটকে দেওয়া হয়, এমনকি প্রবেশপথে তালাও লাগানো হয়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ও প্রশাসন। আটক করা হয় ৩ জনকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাথর। আরএস মূলে ওনারা দখল উচ্ছেদ করতেছে, কিন্তু আরএস মূলে এখানে কোনো আরএস এর নদীর জায়গা কোনো খালি ছিল না। ইভেন আপনারা যদি ট্রেস ম্যাপগুলো দেখেন, আরএস বিএচ এই জিনিসগুলো যদি দেখেন আপনারা আরো স্পষ্ট হবেন, কিন্তু ওনারা কোনোভাবে আমাদের জায়গার কাগজগুলো দেখতে চাচ্ছে না। আমরা নিয়োগপ্রাপ্ত 4 জন ম্যাজিস্ট্রেট আছি, তাদের তত্ত্বাবধানে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে। অভিযানটা কোন রুটে হবে এটা মূলত বিআইডব্লিউটি নির্ধারণ করছে। গতকালকে আমরা একটা সাইডে করেছি, আজকে আরেকটা সাইডে করব। অভিযান আরো 2 দিন চলবে, তো এটা রুটটা বিআইডব্লিউটি ঠিক করে নেবে। বিআইডব্লিউটিএ জানায় উচ্ছেদ হওয়া জায়গার ওপর দিয়েই নির্মাণ করা হয় 595 মিটারের একটি বক্স গার্ডার সেতু। ওনার লোকজন কিছু ধাক্কাধাক্কিও করেছে আমাদেরকে। তো সব মিলে আমরা শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের বিআইডব্লিউটি এর সমস্ত কর্মকর্তাগণ একেবারেই নির্ভীক ছিল। এখানে দেখা যাচ্ছে যে কিছু পাথর, তারপরে এই সমস্ত উনি অনেক বৃক্ষরোপণ করেছেন। বাট এখানে অ্যাকচুয়ালি আমরা এই বৃক্ষ দিয়ে একটা ঢাল তৈরি করার চেষ্টা করছেন। মূলত হাইকোর্টের নির্দেশে 4 মাসের মধ্যে বাকখালী নদীর তীর দখলমুক্ত করার প্রেক্ষিতে সোমবার থেকে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযান চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। এখন কক্সবাজার। গাজীপুরে অভিযানের সময় দখলদারদের তোপের মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়, এতে আহত হন 2 জন। বেলা 11টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হকের নেতৃত্বে 1 নম্বর সিএনবি এলাকার অভিযান চালানো হয়। এ সময় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলদারদের তোপের মুখে পড়েন অভিযানের কর্মকর্তারা। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়, এতে আহত হন 2 জন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 18 দালালকে আটক করেছে র্যাব। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায় আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত এবং আর্থিক ক্ষতির মুখে পড়েন। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং আন্তঃবিভাগ সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় 5 নারী সহ 18 দালালকে আটক করে র্যাব। এখানে যে দালাল চক্রগুলো গড়ে উঠেছে, তারা এই রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে তারা বিভিন্ন ক্লিনিকগুলোতে অনেক টাকা খরচ করে তাদের স্বাস্থ্যসেবা সেখান থেকে দেয় এবং এখানে তাদের লোকজন দিয়ে এমনভাবে অকুপাইড করে রাখে যাতে করে তারা ওখানে না যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো আমরা আমাদের গোয়েন্দা
রিপোর্ট দিয়ে আমরা সবাইকে সার্ভিলেন্সে রাখছি এবং আমরা নিয়মিতভাবে অভিযানটি পরিচালনা করব। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।